আমি আফরিন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়ি। বয়স 22। জীবনের অনেকটা পথ একঘেয়ে মনে হলেও মাঝে মাঝে আল্লাহ এমন কিছু মুহূর্ত দেন যা হঠাৎ করে সবকিছু বদলে দেয়। আমার জন্য সেই মুহূর্তটা ছিল রাশেদের সাথে প্রথম দেখা হওয়ার দিন। সেদিন সকালে প্রচণ্ড দেরি হয়ে গিয়েছিল আমার। ব্যাগ কাঁধে ঝুলিয়ে দৌড়াতে দৌড়াতে গলির মোড়ে এসে দাঁড়ালাম। সিএনজি বা রিক্সা, কোথাও কিছু নেই। ঘড়ির কাঁটা যেন আমাকে ব্যঙ্গ করছে। বুকের ভেতর কেমন ধুকপুক করছিল। মনে হচ্ছিল আজ তারা আমাকে ভীষণ বকবেন। হঠাৎ পেছন থেকে একটা বাইকের শব্দ পেলাম। বাইকটা এসে আমার সামনে থামলো। হেলমেট খুলে ছেলেটা হেসে বলল, আপনি চাইলে আমি আপনাকে লিফট দিতে পারি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন দেখলাম। আমি অবাক হয়ে গেলাম। এই প্রথমবার কোনো অচেনা ছেলে এভাবে আমার সাথে কথা বলল, তাও আবার লিফট নেওয়ার জন্য প্রস্তাব। মনের ভেতর তখন দুই রকম ভাবনা। একদিকে ভয়, অচেনা একটা ছেলে, অন্যদিকে আমার ক্লাসে যাওয়ার তাড়া। খুব দেরি হয়ে গেছে। ছেলেটার চোখে তাকিয়ে দেখলাম অদ্ভুত এক ভরসা লাগছিল। শেষমেশ জানি না কেন আমি রাজি হয়ে গেলাম। হয়তো একেই ভাগ্য বলে। বাইকে উঠতেই বুকের ভেতর কেমন ধপধপ করছিল। ব্যাগটা শক্ত করে ধরলাম, যেন হাত ছেলেটার গায়ে না লাগে। হাওয়া মুখে এসে লাগছিল, অথচ মনে হচ্ছিল সময় থেমে গেছে। ইউনিভার্সিটির সামনে নামিয়ে দিয়ে সে শুধু বলল, আশা করি দেরি হয়ে যায়নি। আমি একটুখানি হেসে বললাম, ধন্যবাদ। তারপর সে হেলমেট পরে চলে গেল। কিন্তু তার সেই হাসিটা চোখের ভেতর যেন আঁকা দাগ কেটে রইল। তারপর কয়েকদিন কেটে গেল। ভেবেছিলাম হয়তো আর দেখা হবে না, কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। একদিন লাইব্রেরিতে বই খুঁজছিলাম। হঠাৎ পেছন থেকে অপরিচিত কণ্ঠ, মাফ করবেন, আপনি কি আফরিন না? ঘুরে তাকাতে অবাক হলাম। সেদিনে সেই ছেলেটাই। নাম জিজ্ঞেস করতে বলল রাশেদ। রাশেদ হেসে বলল, সেদিন হুট করেই দেখা হয়েছিল। ভেবেছিলাম হয়তো আর কখনো দেখা হবে না, কিন্তু দেখুন আল্লাহ আবারও দেখা করালেন। আমি শুধু ছোট্ট করে উত্তর দিলাম, জি। কিন্তু ভেতরে ভেতরে মনে হতে লাগলো এটা হয়তো আসলে কোনো কাকতালীয় ব্যাপার নয়। তারপর থেকে কেমন অদ্ভুতভাবে বারবার আমাদের দেখা হতে লাগলো। করিডোরে, ক্যান্টিনে, লাইব্রেরিতে, সিঁড়িতে। প্রথমে সাধারণ কথাবার্তা, ক্লাস কেমন হলো, আজকে বই পেয়েছেন, চা খাবেন, এই ইত্যাদি ইত্যাদি। এই ছোট কথা একদিন তৈরি হলো আমাদের বন্ধুত্ব। আমি আবিষ্কার করলাম রাশেদ খুব ভদ্র, শান্ত স্বভাবের ছেলে। হাসি মুখে কথা বলে, কাউকে অসম্মান করে না। কিন্তু তার চোখে সবসময় একটা চাপা দুঃখ লুকানো থাকে। একদিন সাহস করে জিজ্ঞেস করলাম, আপনি এত চুপচাপ থাকেন কেন? সে একটু হেসে বলল, জীবন যাদের ছোটবেলা থেকেই সংগ্রাম করতে শিখিয়ে দেয় তারা হয়তো বেশি হাসতে ভুলে যায়। আমি চুপ করে গেলাম। এবারই ওর ভেতরের কথাগুলো যেন কষ্টের, এমন মনে হলো। দিন গেল, বন্ধুত্ব গাঢ় হতে লাগলো। আমি বুঝতে পারছিলাম আমার মনও কেমন করে যেন রাশেদের দিকে টানছে। কিন্তু তখনও ও আমাকে শুধু বন্ধু হিসেবে দেখছিল, আর আমি ধীরে ধীরে ওর ভেতরে সবটুকুই আপন করে নিতে চাইছিলাম। প্রথম দেখা, হঠাৎ পুনর্মিলন, আর ক্রমশ গড়ে ওঠা এক অদ্ভুত বন্ধুত্ব আমার জীবনকে যেন নতুন মোড় দিল। তখনও জানতাম না এই মানুষটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আর সবচেয়ে বড় ভালোবাসা। বন্ধুত্বের দিনগুলো ধীরে ধীরে জমে উঠছিল। প্রতিদিন কথা হতো, হাসাহাসি হতো। কখনো ক্লাস শেষে একসঙ্গে ক্যান্টিনে বসতাম, কখনো লাইব্রেরির টেবিলে পাশাপাশি বসে পড়তাম। আমি বুঝতে পারছিলাম আমি আর রাশেদ শুধু বন্ধু নই, এর থেকেও বেশি কিছু। কিন্তু একদিন রাশেদের চোখে সেই চিরচেনা দুঃখটা আরো গভীরভাবে দেখলাম। ও খুব অস্থির হয়ে উঠেছিল। জিজ্ঞেস করলাম, কি হয়েছে রাশেদ? সে দীর্ঘশ্বাসে ফেলে বলল, আফরিন, তুমি জানো না আমি কতটা অসহায়। আমার মা সারাদিন সেলাই করে সংসার চালাচ্ছে। আমি চাকরির জন্য দরখাস্ত করি, ইন্টারভিউ দেই, কিন্তু কোথাও চাকরি হচ্ছে না। নিজেকে ভীষণ ব্যর্থ মনে হয় মাঝে মাঝে। আমি তখন ওর হাত চেপে ধরে বলেছিলাম, শান্ত থাকো,
বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। শুধু বললাম, ব্যর্থতা মানে কি রাশেদ? চেষ্টা তো করছো, একদিন না একদিন সফল হবেই। কিন্তু ও মাথা নেড়ে বলল, তুমি বুঝবে না আফরিন, তুমি তো মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তোমাদের অন্তত নিরাপত্তা আছে, কিন্তু আমি তো একেবারে শূন্য থেকে শুরু করেছি। ওর কথাগুলো কানে বাজছিল। আমি জানতাম রাশেদ ভেতরে ভেতরে ভেঙে পড়েছে, কিন্তু আমি ওকে ভালোবাসতে শুরু করেছি। আমার বুকের ভেতর প্রতিদিন একটাই প্রার্থনা, আল্লাহ, ও যেন একটু স্বস্তির জীবন পায়। একদিন রাশেদ আমাকে বলল, আফরিন, তুমি অন্য কাউকে বেছে নাও, তোমার জন্য হয়তো ভালো প্রতিষ্ঠিত কোনো ছেলেই ঠিক হবে, আমি তোমাকে কিছুই দিতে পারবো না। আর তুমি আমাকে কথাটা বলোনি, কিন্তু আমি তোমার কথাটা বুঝতে পারি, তোমার চোখের ভাষা আমি ঠিকই বুঝি। তুমি আমাকে পছন্দ করো, শুধু পছন্দ না, খুব ভালোবাসো। আমি তখন যেন ভেতর থেকে ছিঁড়ে যাচ্ছিলাম, চোখ ভিজে উঠছিল, কিন্তু জোর করে হাসি আনলাম মুখে। বললাম, শোনো, ভালোবাসা কখনো টাকা দিয়ে মাপা হয় না, তুমি আমার জন্য যথেষ্ট রাশেদ। কিন্তু আমি দেখলাম ওর চোখে কান্না ঝিলমিল করছে। ও নীরবে মুখ ফিরিয়ে নিল। কান্না ছেলেরা কাঁদে না, কারো সামনে তো নয়। সেদিন রাতে ঘুম আসেনি আমার। জানালার পাশে বসে শুধু ভেবেছি, রাশেদকে আমি হারাতে পারবো না। ও যদি ভেঙে পড়ে, তবে আমি ওর পাশে দাঁড়াবো, যেভাবে হোক। তারপর আমি একটা সিদ্ধান্ত নিলাম, নিজের সঞ্চয় করা কিছু টাকা আর পরিবারের কাছ থেকে আলাদা করে রাখা গোপন সেভিংস, সব মিলিয়ে জমানো কিছু অর্থ রাশেদের হাতে দিলাম। প্রথমে সে নিতেই চাইল না। না আফরিন, আমি ভিক্ষুক নই, তোমার টাকা আমি নেব না। আমার যেন কান্না পেয়ে গেল। কি বললো রাশেদ? এটা ভিক্ষা নয়, এটা আমার বিনিয়োগ, আমার স্বপ্নে বিনিয়োগ। তোমার ওপর আমার ভরসা আছে, তুমি পারবে, কিছু একটা করো, শুরু করো, আমি আছি। তোমার জন্য না হোক, অন্ততপক্ষে আমার জন্য শুরু করো। আমার চোখের জল হয়তো ওর চোখে ধরা পড়ল। অবশেষে নীরবে টাকা নিল সে। সেই টাকা দিয়ে রাশেদ একটা ছোট দোকান ভাড়া নিল, পুরনো কাপড়ের ব্যবসা শুরু করলো। প্রথম দিকে কাজ মোটেই সহজ ছিল না, লোকজন হাসাহাসি করত। বিশ্ববিদ্যালয়ের ছেলে নাকি কাপড়ের ব্যবসা করছে। আমি এসব শুনলেও রাশেদকে কিছু বলতাম না, বরং প্রতিদিন খবর নিতাম, আজ কেমন হলো, কতটুকু বিক্রি হলো। ওর মন খারাপ হলে আমি বলতাম, ব্যর্থতাই সফলতার প্রথম ধাপ। প্রথম কয়েক মাস ক্ষতি হলো, পুঁজির টাকা প্রায় শেষ হয়ে যাচ্ছিল। আমি ভয়ে কাঁপছিলাম, ভেবেছিলাম হয়তো রাশেদ আবার ভেঙে পড়বে। কিন্তু কি আশ্চর্য, আমি দেখলাম ওর চোখে এক নতুন আগুন জ্বলে উঠেছে। সে বলল, আমি হার মানব না আফরিন, যতক্ষণ তুমি আমার পাশে আছো, আমি একদিন না একদিন সফল হব। সেদিন বুঝলাম, ভালোবাসা শুধু মিষ্টি কথা নয়, ভালোবাসা হলো কারো ভেতরের ভাঙা অংশগুলোকে জোড়া লাগানোর শক্তি। ক্লাস শেষে আমি প্রায়ই রাশেদের দোকানে যেতাম, চায়ের কাপ হাতে অনেকক্ষণ বসে থাকতাম। আমি বলতাম, এই দোকান একদিন বড় হবে অনেক, তুমি দেখো। রাশেদ মুচকি হাসি তাকাতো, আর সেই হাসি আমার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হয়ে উঠেছিল। এভাবে চলতে লাগলো আমাদের দিনগুলো, কখনো কষ্ট, হাসি, কখনো অভিমান, কখনো স্বপ্ন। কিন্তু একটা জিনিস আমি ভীষণ স্পষ্ট বুঝতে পারছিলাম, আমাদের গল্পটা সাধারণ নয়। এটা এক সংগ্রামের গল্প, এক ত্যাগের গল্প। আর এই সংগ্রামের মাঝে জন্ম নিচ্ছিল এক অটুট বাঁধন, যা একদিন আমাদের পুরো জীবন বদলে দেবে। সময় কেটে যাচ্ছিল, রাশেদ ধীরে ধীরে তার ছোট্ট দোকানকে পরিচালনা করছিল। প্রথমে ক্ষতি, তারপর সামান্য বিক্রি, কিন্তু প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে লাগলো। আমি প্রতিদিন খবর নিতাম, চিন্তা করতাম কিভাবে ওকে আরো উৎসাহিত করা যায়। 1 বছর পর অবশেষে রাশেদের দোকানটা শুরু হয়ে গেল লাভ। মানুষ আসতে লাগলো, প্রতিদিন বিক্রি বাড়তে লাগলো। রাশেদের চোখে সেই আগুন আবার জ্বলে উঠল।
এবার দৃঢ় আর আত্মবিশ্বাসী। একদিন রাশেদ আমার কাছে বলল, আফরিন, তুমি জানো না, তোমার সেই টাকাগুলো না হলে আমি আজও এখানে পৌঁছতে পারতাম না। তুমি আমার শক্তি, বিশ্বাস আর আমাকে ধৈর্য এনে দিয়েছ। আমি শুধু হেসে বলতাম, আমি জানতাম তুমি পারবে, তুমি পারলে আমি সবসময় গর্বিত থাকবো। তারপর রাশেদ কিছুটা লাজুক হয়ে বলল, আফরিন, তুমি কি এখন আমার পাশে থাকবে যদি সবকিছু ঠিকঠাক না হয়? আমি তাকে ধীরে ধীরে বললাম, আমি তোমার পাশে থাকবো সব সময়। তুমি সফল হও বা ব্যর্থ হও, আমি সবসময় তোমার পাশে আছি। দিন গড়িয়ে একসময় রাশেদের দোকান বড় হলো, লোকজন চিনতে শুরু করলো। মানুষ বলতে লাগলো, বেকার ছেলেটা আজ প্রতিষ্ঠিত। রাশেদকে দেখে আমি গর্বিত হয়েছি বারবার। সে শুধু প্রতিষ্ঠিত হয়নি, বরং তার আত্মবিশ্বাস, পরিশ্রম আর অধ্যবসায়ের জন্য মানুষ তাকে শ্রদ্ধা করতে শুরু করেছে। একদিন রাশেদ আমাকে জিজ্ঞেস করলো, আফরিন, তুমি কি এখনো আমার সাথে বিয়ে করতে রাজি? আমি চুপ ছিলাম, কিন্তু চোখে পানি এসে গেল। পরে বললাম, হ্যাঁ রাশেদ, আমি সবসময় তোমার পাশে থাকবো, আমি রাজি তোমার সাথে বিয়ে করতে। তারপর শুরু হলো আমাদের বিয়ের প্রস্তুতি। একদিকে পরিবারের খুশি, অন্যদিকে আমাদের ভালোবাসার আনন্দ। শেষ পর্যন্ত সেই দিন আসলো যেদিন আমাদের বিয়ে। রাশেদের হাত ধরে আমি কনফার্ম করলাম আমাদের স্বপ্ন সত্যি হলো। এরপর আমাদের নতুন জীবন শুরু হলো। প্রথম রাতটা ছিল ভরা আবেগে, ভরা ভালোবাসা। আমরা দুজনেই জানতাম এই জীবন শুধু আমাদের দুজনের, যেখানে দারিদ্র্য, অভাব আর কষ্ট কোনোভাবেই আর স্থান পাবে না। রাশেদ শুধু আমার স্বামী নয়, বরং আমার জীবন সঙ্গী, আমার সাহস, আমার স্বপ্নের অংশ। আমাদের ভালোবাসা ছিল কষ্টের মধ্যে জন্ম নেওয়া, ত্যাগের মধ্যে গড়ে ওঠা, আর আজ তা পূর্ণতা পেল। আমাদের গল্প শুধু ভালোবাসার গল্প নয়, এটা ধৈর্য, ত্যাগ, আত্মবিশ্বাস আর একে অপরের প্রতি ভালোবাসার গল্প। যে ভালোবাসা কষ্টের মধ্যেও টিকে থাকে, সেই ভালোবাসাই শেষ পর্যন্ত জয়ী হয়। এবং আজ আমরা বুঝেছি, যেখানে শুরু করেছিলাম হয়তো সেখানেই শেষ। আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।